Hello everyone, this is Carrie from Green Spectrum Study Center. আজকে আমরা কিছু ইকোনমিক্সের কোশ্চেন সঙ্গে কিছু পলিটির কোশ্চেন এবং এক দুটো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকে আমরা আলোচনা করব আজকে। এই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জিকেও স্ট্রেংথ হবে। যাই হোক, আমরা এখন আলো কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আমাদের 15 নাম্বার 15 নাম্বার কোশ্চেন হলো, হুইচ সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ এমপ্লয়মেন্ট ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি? ইন্ডিয়ান ইকোনমিতে কোন সেক্টরটা যেখানে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট অ্যাবজর্বশন আছে, অর্থাৎ ভারতবর্ষে এখন সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ ফেস করছে সেটা হলো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বকে আমরা সব থেকে বেশি ফেস করছি। এই বেকারত্বকে দূর করার জন্য আমাদের এমন কিছু সেক্টরকে চুজ করতে হবে যেই সেক্টরগুলোতে আমরা বেশি বেশি করে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারি। এরকম কোন সেক্টরটা সব থেকে বেশি আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করে, অর্থাৎ আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বেকারত্ব দূর করার ক্ষেত্রে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? এক নম্বর অপশান হলো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র মাঝারি যে সমস্ত আমাদের আছে এন্টারপ্রাইজ যেগুলো রয়েছে, শিল্প যে রয়েছে সেটাকে বলা হয় এমএসএমই সেক্টর। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যার মধ্যে হস্তশিল্প, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, বিভিন্ন রকম এটসেট্রা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো এমএসএমইর মধ্যে আসে। বি অপশান হলো রিয়েল এস্টেট, বিল্ডিং সম্বন্ধীয়, ফ্ল্যাট বাড়ি। সি হলো মাইনিং, খনিজ খনন করার ক্ষেত্রে খনিজ সম্পদ আমরা যেখান থেকে আরোহণ করি, মাইনিং। ডি হলো অ্যানিম্যাল হাজবেন্ডারি। এখানে অ্যান্সার কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15-র অ্যান্সার হবে এ, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ইট ইজ দ্য backbone of employment in the Indian economy. 16 হলো নেম অফ দ্য চেয়ারম্যান অফ 16th ফাইন্যান্স কমিশন। 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানের নাম কি? অরবিন্দ সুব্রমণিয়াম। বি হলো নরেন্দ্র মোদী, সি হলো নির্মলা সীতারামন, ডি হলো অরবিন্দ পানাগাড়িয়া। ফাইন্যান্স কমিশন কি? ফাইন্যান্স কমিশন হলো আমাদের যে ট্যাক্স কালেকশন হয়, ট্যাক্স বা নন ট্যাক্স কালেকশন যেগুলো হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্সগুলো কালেক্ট করে, যেমন ইনকাম ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, এটা হলো এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স, এটাও এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স, শিল্পপতিদের থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। এছাড়া ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সবথেকে আলোচিত জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এই সমস্ত ট্যাক্সের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতি বছরে ট্যাক্স এবং নন ট্যাক্সের মাধ্যমে বহু টাকা উপার্জন করে, রেভিনিউ আর্নিং করে। এই রেভিনিউগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কোথা থেকে কালেক্ট করছে? এটা তো কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের তো আলাদা করে দেশ নেই, প্রত্যেকটা রাজ্য থেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট তার এই রেভিনিউগুলো আর্নিংস করছে। ট্যাক্স এবং নন ট্যাক্স কালেকশনগুলো প্রত্যেকটা রাজ্য থেকেই করছে। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্টের কর্তব্য হলো, এবং সংবিধান এটা আমাদের বলে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার আর্নিং থেকে কত শতাংশ বা কিছু শতাংশ প্রত্যেকটা রাজ্যকে দিতে হবে, তার আর্নিং থেকে রাজ্যকে শেয়ার করতে হবে। ট্যাক্স আর নন ট্যাক্স রেভিনিউর মাধ্যমে যে রেভিনিউ আর্নিং করলো সেটা রাজ্যকে ভাগ দিতে হবে। এই যে ভাগ দেওয়ার কাজটা যে প্যারামিটারের উপর ভিত্তি করে কোন রাজ্য কত টাকা করে পাবে ফাইন্যান্স কমিশনের অর্থ কমিশনের মাধ্যমে, সেটা ঠিক করে আমাদের ফাইন্যান্স কমিশন। এই ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না, ইনি হলেন আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ, যেটা আগে প্ল্যানিং কমিশন নাম ছিল। তারপর আমাদের একটা অপশান আছে
নির্মলা সীতারামন বর্তমানে আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হলো আমাদের জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান, উনি কিন্তু ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান নয়। সুতরাং অপশান বিও হবে না, অপশান সিও হবে না, অপশান ডি হলো অরবিন্দ পানাগাড়িয়া। ইনি হলেন আমাদের এখন বর্তমান চেয়ারম্যান, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হলো অরবিন্দ পানাগাড়িয়া। আর অরবিন্দ সুব্রমণিয়াম ইনিও একজন বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ, কিন্তু উনি এখন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান নয়, এখন চেয়ারম্যান হলো অরবিন্দ পানাগাড়িয়া। 17 নম্বর কোশ্চেন আমাদের যেটা আছে সেটা হলো দ্য লংগেস্ট রিভার অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় সম্প্রতি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে গেল, সেখানকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল, সেই জন্য শ্রীলঙ্কা এখন খুব নিউজে আছে। 2022 সালে শ্রীলঙ্কার উপরে একটা অর্থনৈতিক ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল। সেই ক্রাইসিস হয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার ইতিহাসে একটা অভূতপূর্ণ একটা জয় নিয়ে আমাদের বামপন্থী, অতি বামপন্থী পার্টি, তার AKD, ওখানকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যিনি খুব কম ভোট পেয়েছেন। আজ থেকে 5-6 বছর আগে 2019-20 দিকে ওনার ভোট পার্সেন্টেজ ছিল যেখানে 3%, সেটাকে ওভারকাম করে আজ 50% অ্যাবভ ভোট পেয়ে শ্রীলঙ্কায় AKD ক্ষমতায় চলে এসেছে। অরুণা কুমারা দিসনায়কে এখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে। সুতরাং শ্রীলঙ্কা এখন খুব নিউজে আছে। শ্রীলঙ্কার লংগেস্ট রিভারের নাম কি? শ্রীলঙ্কা আমাদের ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত, তামিলনাড়ু রাজ্যের একদম আমরা যদি পূর্ব দিকে দেখি তাহলে শ্রীলঙ্কা অবস্থিত। এই শ্রীলঙ্কার আপনাদের যারা অনলাইনে ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শ্রীলঙ্কার রাজধানী কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীলঙ্কার বর্তমানে রাজধানীর নাম কি? কলম্বো না অন্য কিছু? সেই শ্রীলঙ্কার লংগেস্ট রিভারের নাম কি? মহাকালীগঙ্গা, মহাবলীগঙ্গা, ব্রহ্মপুত্র অর মেঘনা? কি অ্যান্সার হবে? মহাবলীগঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। ব্রহ্মপুত্র আছে আমাদের আসামের দিকে। আমার ভূগোলের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। ভূগোলের ভিডিওতে প্রত্যেকটা পাহাড় পর্বত থেকে শুরু করে নদীগুলোর ডিটেলসে ম্যাপের মাধ্যমে আলোচনা করা আছে। সেখানে ব্রহ্মপুত্র নদীর গতিপথ, ব্রহ্মপুত্র নদী মেনলি কোথা দিয়ে গেছে সেটা দেখানো আছে। সুতরাং ব্রহ্মপুত্র নদী হবে না অ্যান্সার। মেঘনা তো বাংলাদেশ। মহাকালীগঙ্গা, মহাবলীগঙ্গা এই দুটো নিয়ে একটু কনফিউশন হতে পারে। অ্যান্সার হবে 17 বি, দ্যাট ইজ মহাবলীগঙ্গা। 18 কোশ্চেন হলো বাই হুইচ ওয়ান অফ ফলোয়িং অ্যাক্টস ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল ডেজিগনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে পরিচিত হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের শুরু হয় পথ চলা। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস, তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটাই চলে আসছে। তারপরে আসছে চার্টার অ্যাক্ট 1833। এই চার্টার অ্যাক্ট 1833-তে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটা পরিবর্তিত হয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। 18 অ্যান্সার হবে ডি। আবার এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা ভাইসরয় নামে পরিচিত হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পোস্টটা এখন আছে সেই পোস্টটা হয়ে যাবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, পোস্ট হয়ে যাবে ভাইসরয় অফ ইন্ডিয়া। 18 অ্যান্সার হবে ডি। আশা করি উত্তরগুলো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। পরবর্তী আরও অনেক কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।